আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের মোবারকবাদ। আজকে আলোচনা করব সেনা দিবস, বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে। তো এটা নিয়ে আলোচনা করতে যে জিনিসটা সবার আগে উঠে আসে বিডিআর বিদ্রোহ। 2009 সালে যখন বিডিআর বিদ্রোহ শুরু হয়, আমরা টেলিভিশন চ্যানেলগুলোতে যখন দেখছিলাম, তখন সারা বাংলাদেশের মানুষ বিডিআরদের পক্ষে খুব উৎফুল্ল ছিল এবং সবারই মনে মনে একটা ছিল যে অফিসাররা তাদের উপর অত্যাচার করে, নিপীড়ন করে, অপারেশন ডালভাত কর্মসূচির মাধ্যমে অর্জিত অর্থ তাদেরকে না দিয়ে লুটপাট করে নিয়ে যায় এবং অফিসাররা যেভাবে সৈনিকদের উপর গালাগালি, বিশ্রী গালাগালি দেয়, মা বাপ তুলে। তো এসব ক্ষোভের কারণেই বিডিআর বিদ্রোহ হয়েছে। তখন আমরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখতে পাচ্ছিলাম বিডিআর বিদ্রোহ যে জওয়ানরা ছিল তাদের মুখ থেকে আমরা শুনতে পারতেছিলাম, বা বিডিআর বিদ্রোহের জওয়ানদের যে পরিবারগুলো ছিল তাদের মতামত থেকে আমরা এটাই জানতে পাচ্ছিলাম এবং সারা বাংলাদেশের মানুষ বিডিআর জওয়ানদের পক্ষে ছিল। তো আমরা তো আবেগে জাতি, আবেগ পরিবর্তন হতে বেশিক্ষণ সময় লাগে না। তো যখন লাশগুলো বেরোতে শুরু করে তখন আসলে মানুষের মনমানসিকতা চেঞ্জ হয়ে যায়। তখন কি হলো এটাই শুরু হয়। তো বাংলাদেশের মানুষের আসলে বিডিআর বিদ্রোহ থেকে দৃষ্টি সরানোর জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু হয়। সেনাবাহিনীর মর্যাদাকে, সেনাবাহিনীর সুনামকে মানুষের পদদলিততে বাঁচানোর জন্য বিভিন্ন রকমের কার্যক্রম শুরু হয়। তখন এই বিডিআর বিদ্রোহকে আওয়ামী লীগ সংগঠিত করেছে, বিএনপি সংগঠিত করেছে, ভারত সংগঠিত করেছে, পাকিস্তানিরা সংগঠিত করেছে, বিদেশি চক্রান্ত রয়েছে, এই সমস্ত উঠতে থাকে এবং এত সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা রাখে হচ্ছে যে বিডিআর বিদ্রোহে নিহত অফিসারদের মধ্যে কিছু পরিবার। তাদের মধ্যে বিডিআর ডিজি যে ছিল তার ছেলে মেয়েদের কথা শুনলে তো আসলে আশ্চর্যই লাগে। তো জানি না, এটার বিদেশি চক্রান্ত থাকতে পারে, বিডিআর বিদ্রোহে জওয়ান যারা বলেছে তারাও সত্য হতে পারে। তো যেটাই হোক, আমরা প্রকৃত বিচার আশা করি। বিডিআর জওয়ানদের দ্বারা নিহত যে সমস্ত অফিসাররা আছে, এখানের মধ্যে অনেক ভালো ভালো অফিসার ছিল। মেজর গুলজার, যার মাধ্যমে বাংলাদেশে জঙ্গি নিধন হয়েছিল, সেই জঙ্গিদের ছকের কারণেও এই হত্যাকাণ্ড হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। এটা তদন্তের ব্যাপার, ব্যাপার। তো সেনাবাহিনী নিয়ে আমি আসলে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী প্রথমত হচ্ছে যে তাদের দ্বারা বাংলাদেশের কোনো উপকার কখনো হয়নি, অপকার ছাড়া ভালো কিছু হয়নি। তাদের সুনামকে অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কথা মনে হলে আমাদের সাধারণ পাবলিকদের পেট ফুলে যায়, গর্বে পেট ফুলে যায়। আমি এর কোনো বিশেষ কারণ আমি দেখি না। আমি জানি না বাংলাদেশের মানুষ কতজন ক্যান্টনমেন্টের ভিতরে যেতে পেরেছেন। যদি আপনারা যারা গিয়েছেন তারা বুঝবেন যে বাংলাদেশের বাইরের চিত্র আর ক্যান্টনমেন্টের ভিতরের চিত্র একেবারে আলাদা। ক্যান্টনমেন্টের ভিতরে গেলে মনে হয় না যে বাংলাদেশে কোথাও অবস্থান করছি। এটা উন্নত কোনো রাষ্ট্রের যেরকমটা হয়ে থাকে ঠিক সেরকম ভিতরে আপনার অসম্ভব সুন্দর করে সাজানো। উন্নত রাষ্ট্রের যে সমস্ত আপনার মন্ত্রী মিনিস্টাররা বা ভালো ভালো ইয়েরা থাকে, ওই সমস্ত এলাকায় যেভাবে সাজানো গোছানো থাকে, ক্যান্টনমেন্টের ভিতরে ঠিক এইভাবে সাজানো গোছানো। এগুলো তাদের বাপদাদার টাকায় করা না, এগুলো আমার আর আপনার, আমাদের বাংলাদেশি গরিব মানুষের টাকায় করা। বসে বসে বেতন নেয়, খায়, ঘুমায়। তাদের চিকিৎসা খরচ, তাদের বউ বাচ্চার চিকিৎসা খরচ, তাদের মা বাবার চিকিৎসা খরচ সুলনা তারা ওখান থেকে নেয়। এবং আপনারা দেখবেন যে তাদের চাকরি শেষ হওয়ার পরে তাদের যে একটা থাকে,
অহংকার থাকে। ইকবাল করিম ভূঁইয়া, লাল বান্দর, ইকবাল করিম ভূঁইয়া, বায়রা যেটা সেনাবাহিনীর একটা ক্লাব, অফিসারদের ক্লাব। সেখানে লাল বান্দররা যে বান্দরামি করে। আমি যে কথাগুলো বলছি এটা আমার অপিনিয়ন, এবং লাল বান্দর যারা সাবেক সেনাপ্রধান কেআইবি ইকবাল করিম ভূঁইয়ার ইয়ের থেকে আমি আপনাদেরকে কিছু বলতে চাই। সেনাবাহিনীতে নাকি অমানুষ করে গড়ে তোলা হয়, ডিহিউম্যানালাইজড করে তাদেরকে গড়ে তোলা হয়। সো তাদের কাছ থেকে ভালো কিছু আশা করাটা একেবারে বোকামি। তা আমি যতটুকু জানি, সেনাবাহিনীতে প্রথমে তাদেরকে মানবিকতা ট্রেনিং দেওয়া হয়, তারপর অমানুষ হিসেবে গড়ে তোলার ট্রেনিং দেওয়া হয়, সেটা আমি জানতাম। কিন্তু ইকবাল করিম ভূঁইয়া যখন সেনাপ্রধান ছিল তখন নাকি মানবিকতা যেটা শেখানো হতো সেটা বন্ধ করে দিয়ে অমানুষ হিসেবে তৈরি করা হয়, সেভাবে তৈরি করা হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী স্বার্থপর একটা বাহিনী। এই বাহিনী মানুষ আমার আর আপনার কল্যাণের জন্য কখনোই নয়। যদি যুদ্ধ শুরু হয়, সবার আগে এরা এদের ফ্যামিলিকে নিয়ে চিন্তা করবে, এরা ভাগবে। যুদ্ধ করতে হলে আমাকে আপনাকেই করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যদি মানুষের পারসেপশন অনেক ভালো, কিন্তু আমি মনে করি না যে তারা এই এতটা ভালো পারসেপশনের যোগ্য। আপনারা দেখেছেন 5ই আগস্টে 5ই আগস্টে যখন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে হয়, তখন সেনাবাহিনী একেবারে নিশ্চুপ ছিল বা ছিল। আসলে তারা তাদের স্বার্থের জন্য নিশ্চুপ থেকেছে। দেশের অর্থ সম্পদ নষ্ট হতে দিয়েছে, মানুষ মরেছে একমাত্র তাদের কারণে। তাদের ভূমিকা স্পষ্ট ছিল না, তাদের ভূমিকা জোরালো ছিল না, শুধু সেই কারণেই। তারা জোরালো ভূমিকা রাখলে সাধারণ যে ছাত্ররা মারা গেছে, তারা হয়তো অল্প কিছু ছাত্র মারা যেত, তারা বেঁচে যেত। শেখ হাসিনার সরকারকে তারা অপসারণ করতে পারতো, তারা নিয়ে একটা ভূমিকা রাখতে পারতো, কিন্তু তারা রাখে নাই। আর তারা যে নিশ্চুপ ছিল, এটাও হচ্ছে যে তাদের একটা স্বার্থের কারণে। কারণ আমেরিকা থেকে থেকে তাদেরকে দেওয়া হচ্ছিল যে তোমাদেরকে বিদেশি মিশন বন্ধ করে দেবো। শুধু বিদেশি মিশনের লোভে তারা নিশ্চুপ ছিল। তারা কোনো পক্ষ অবলম্বন করে নাই, না ছাত্রদের পক্ষে না সরকারের পক্ষে। যে কোনো একটা পক্ষ অবলম্বন করে তারা জোরালো ভূমিকা রাখলে বাংলাদেশে এত মানুষ মারা যেত না, এত ছাত্র মারা যেত না, এত পুলিশ মারা যেত না, বাংলাদেশে এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না। শুধু তারা তাদের মিশন বাঁচানোর স্বার্থে, যে তারা বিদেশে যাবে, অর্থ পয়সা কামাবে, বড়লোক হবে, এই চিন্তা ভাবনাটাকে করার জন্য তারা নিশ্চুপ ছিল এবং বাংলাদেশে ঘটেছে। আর সেনাবাহিনীর কতটুকু যোগ্যতা আছে আপনারা দেখেছেন, যে গত 1.5 বছরে তাদের ভূমিকা, তাদের হাতে মিনিস্ট্রি পাওয়ার ছিল, বাংলাদেশের কি অবস্থা হয়েছে, কি অকার্যকর রাষ্ট্র একটা হয়েছে। তার চাইতে শেখ হাসিনা সরকার আমলে যখন পুলিশ বাংলাদেশের রাষ্ট্র করতো, তখন তাদের চাইতে 1000 গুণ ভালো পরিচালনা করেছে। সো বাংলাদেশ সেনাবাহিনীকে যারা মনে করেন যে হিরো, আমি তাদেরকে বলবো আরও একবার ভেবে দেখার জন্য। তো আমার আরও অনেক কিছু ছিল, সমস্বল্পতার কারণে আসলে সবগুলো বলতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।